আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে অনলাইন ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সেটা হলো ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML। এই অধ্যায়ে আমি অনেকগুলো থিওরি নিয়ে আজকে আলোচনা করব, যেমন ওয়েবসাইটের ধারণা, তারপরে হলো নেটওয়ার্ক, ইন্টারনেট, তারপর হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের শ্রেণী বিভাগ, ওয়েবসাইট কাকে বলে, ওয়েব পেজ কাকে বলে, তারপরে হলো ওয়েব পোর্টাল কাকে বলে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমার ক্লাসের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবেন। তাহলে আমি আলোচনা শুরু করলাম। ডাব্লিউ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ওয়েব পেজ, ওয়েবসাইট, হোম পেজ, ওয়েবসাইটের প্রকারভেদ, ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, ওয়েব পোর্টাল, এই ব্যাপার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। এখন ওয়েব ডিজাইনের ধারণা বলতে এখানে বোঝানো হচ্ছে আমরা যখনই ডিজিটাল যুগে পদার্পণ করেছি, আমার তথ্যগুলো, আমার যে ব্যক্তিগত তথ্যগুলো আছে সেইগুলো মানুষের কাছে ছড়ায় দেওয়ার জন্য ইন্টারনেট ব্যবহার করার সুবিধা আমরা নিয়েছি। যখন থেকে ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছি, এরপর থেকে ইন্টারনেটের একটা আইপি অ্যাড্রেস অর্থাৎ একটা নাম্বারিং অ্যাড্রেস দ্বারা আমরা পৃথিবী একজনের সাথে আরেকজনের তথ্য স্থানান্তর করার চেষ্টা করতেছি। এরপর থেকে 1970 সালের দিকে টিম বার্নার্স-লি এক ওয়েবসাইটের ব্যবহার শুরু করেন HTML দ্বারা। তখন কি হয়, HTML দ্বারা যখন শুরু হয় তখন আমাদের ব্যক্তিগত ব্যবসায়িক যে কোনো সংস্থা তাদের ওয়েবসাইটগুলো কার্যক্রম শুরু করে দেয়। তখন কি হয়, এই ওয়েবসাইটগুলো পৃথিবীতে স্টেপ বাই স্টেপ জাগ্রত হতে থাকে। অর্থাৎ এখন আমরা পরামর্শে অনেক ওয়েবসাইট পৃথিবীতে পাই। এখন ওয়েবসাইটগুলো সাধারণত অনেক ধরনের হয়, এখানে সেটা নিয়েও আমি আলোচনা করবো আজকে। এর ভিতরে আমি এখন আলোচনা করব তিনটা ডাব্লিউ নিয়ে আলোচনা করব। তিনটা ডাব্লিউ মিনস কি সেটা আমি এখন একটু বলতেছি। তিনটা ডাব্লিউ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তিনটা ডাব্লিউ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তিনটা ডাব্লিউ মিনিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ তিনটা ডাব্লিউ ফুল মিনিং হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তিনটা ডাব্লিউ ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে আমি এখানে ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। ওয়ার্ল্ড মানে হলো পৃথিবী। ওয়াইড মানে এখানে বিস্তৃত। ওয়াইড মানে এখানে বিস্তৃত। বিস্তৃত। ওয়েব মানে নেটওয়ার্ক। ওয়েব মানে নেটওয়ার্ক, অর্থাৎ পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে। তাহলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হলো পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক। তাহলে পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ককে আমরা সংক্ষেপে একটু কথা বলতে পারি। যেমন বাংলাদেশের বিভিন্ন স্থান, পৃথিবীর বিভিন্ন স্থান একসাথে যখন যুক্ত হয় তখন সেটা হয় পৃথিবী বিস্তৃত নেটওয়ার্ক। আর এটাকে আমরা বলতে পারি সংক্ষেপে বিশ্বজাল। বিশ্বজাল। আমি এখন একটা সংজ্ঞা বলবো, সংজ্ঞাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সংজ্ঞাটা লিখে রাখবেন। তাহলে সংজ্ঞাটা আমি একটু বলতেছি। বিশ্বজালের সংজ্ঞাটা আমি বলতেছি। বিশ্বজাল অর্থাৎ পৃথিবী নেটওয়ার্ক সম্পর্কে আমি বলতেছি। সমগ্র পৃথিবীর ইন্টারনেট যুক্ত ডিভাইসগুলোকে একসাথে করার যে প্রযুক্তি বা প্রক্রিয়া তাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। সমগ্র পৃথিবীর ইন্টারনেট যুক্ত ডিভাইসগুলোকে একসাথে করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ বিশ্বজাল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ হলো বিশ্বজাল। তাহলে বিশ্বজালের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীর ইন্টারনেট যুক্ত ডিভাইসগুলোকে একসাথে করতেছি, অর্থাৎ বিশ্বজাল ছাড়া আমাদের এটা সম্ভব হইতো না। তাহলে বিশ্বজালের মাধ্যমে আমরা সমগ্র পৃথিবীর ইন্টারনেটগুলোকে
একসাথে করতেছি। এখন পরে আসতেছি নেটওয়ার্ক এবং ইন্টারনেট। নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেট। নেটওয়ার্ক মানে কি, একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার, একটি ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস কেবল দিয়ে হোক, কেবল ছাড়া হোক, যোগাযোগের যে ব্যবস্থা সেটা হলো নেটওয়ার্ক। অর্থাৎ আমরা যদি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কোনো কিছু পাঠাই, অর্থাৎ কোনো কিছু পাঠাই বলতে কি, আমরা যদি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে শেয়ারিংয়ের মাধ্যমে কোনো তথ্য পাঠাই, তাহলে এই মোবাইলটার সাথে আরেকটা মোবাইল কানেক্ট হলো। তেমনি আমরা যদি শেয়ারিংয়ে না পাঠিয়ে ব্লুটুথে পাঠাই, সেটাও কানেক্ট হলো। এখন মনে করেন আপনি একটা কেবল দিয়ে আপনার মোবাইলের সাথে কম্পিউটার যুক্ত করলেন, আপনার কম্পিউটার থেকে কিছু তথ্য মোবাইলে আনলেন, মোবাইল থেকে কিছু তথ্য কম্পিউটারে নিচ্ছেন, তাহলে সেটা কিন্তু নেটওয়ার্ক। অর্থাৎ তথ্য একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তথ্য আদান প্রদানকে নেটওয়ার্ক বলা হচ্ছে। ইন্টারনেট, ইন্টার মানে হলো অভ্যন্তরীণ, কানেক্ট নেটওয়ার্ক, নেট মানে নেটওয়ার্ক। অর্থাৎ ইন্টার অভ্যন্তরীণ, অর্থাৎ একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসে অভ্যন্তরীণ যে যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে এখানে একটা ওয়েবসাইট, একটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারের ওয়েবসাইটটা আমি আমার মোবাইলে দেখতেছি, অর্থাৎ ওই ডিভাইসের সাথে আমার ডিভাইসের সাথে অভ্যন্তরীণ যোগাযোগ করেছে, সেই জন্য আমরা পারতেছি। আমরা যখন মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে কোনো কথা বলি অথবা চ্যাট করি, তখন সাধারণত ইন্টার কানেকশনের মাধ্যমে কাজগুলো করি। অর্থাৎ এটা কি বলা হয়? ইন্টারনেট। এটাকে বলা হয় কি? ইন্টারনেট। অর্থাৎ সমগ্র পৃথিবীতে তখনই ওয়ার্ল্ড ওয়াইড হবে যখনই সবগুলো ডিভাইস একসাথে হবে। অর্থাৎ সবগুলো ডিভাইস না, যারাই ইন্টারনেটে যুক্ত হবে তারা যখন একসাথে হবে তখনই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হবে। এরপরে হলো ওয়েব পেজ। এরপর আমি ওয়েব পেজ নিয়ে আলোচনা করতেছি। ওয়েব পেজটা কি? ওয়েব পেজ হলো আমরা অনলাইনে যে পেজ পাই সেটাই ওয়েব পেজ। আমরা অনলাইনে যে পেজ পাই সেটাই ওয়েব পেজ। অর্থাৎ এখানে আমি বললাম কি, অনলাইনে যে পেজ পাচ্ছি সেটাই ওয়েব পেজ। এখন আপনি আপনার মোবাইলে google.com লিখলেন, দেখলেন যেটা পেজ আছে সেটা ওয়েব পেজ। তারপর আপনি facebook.com লিখলেন, যেটা আসছে সেটা ওয়েব পেজ। তারপরে আপনি একজনের প্রোফাইলের নামের উপরে ক্লিক করলেন, দেখবেন তার প্রোফাইলটা ওপেন হবে, সেটাও একটা ওয়েব পেজ। অর্থাৎ এক ওয়েব পেজ অনেকগুলো। অর্থাৎ একটা ডোমেনের স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে। একটা ডোমেনের স্বতন্ত্র পেজকে ওয়েব পেজ বলে। আমি এটা বোর্ডে দেখাবো একটু পরে। ওয়েব পেজের পরে ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি? যেমন facebook.com একটা ওয়েবসাইট, তারপর google.com একটা ওয়েবসাইট, bangladesh.gov.bd একটা ওয়েবসাইট, teachers.gov.bd একটা ওয়েবসাইট, muktopad.com.bd একটা ওয়েবসাইট। অর্থাৎ এগুলো কি? আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলোতে অনেক পেজ থাকে, অসংখ্য পেজ থাকে। অর্থাৎ এই পেজগুলোর সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের সম্পর্ক আছে। যদি সম্পর্ক না থাকতো তাহলে সেটা ওয়েবসাইট হইতো না। তাহলে ওয়েবসাইটটা কি আমাদের এখানে? ওয়েবসাইটটা হলো একটা জায়গা যেখানে একই ধরনের অনেকগুলো ওয়েব পেজ। তাহলে যে জায়গায় অনেক ধরনের ওয়েব পেজ থাকে সেটা হলো কি? ওয়েবসাইট। ওয়েবসাইট সম্পর্কে আমি এখন বললাম। তাহলে আমি ওয়েব পেজ এবং ওয়েবসাইট সম্পর্কে একটু বোর্ডে দেখাচ্ছি। সাপোজ আমি লিখলাম, সাপোজ এটা লিখলাম www.teachers.gov.bd। তাহলে এটা একটা ওয়েবসাইট। এটা একটা কি? ওয়েবসাইট। আর ডোমেনে যা কিছু থাকে সবগুলো সমন্বিত হয় ওয়েবসাইট। ডোমেন কিন্তু এতটুকু, ডোমেনে যা কিছু আছে সবকিছুই একটা ওয়েবসাইট। সবকিছুই সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। তাহলে ওয়েবসাইট হলো ডোমেনে যা কিছু থাকে সবকিছু সমন্বয়কে ওয়েবসাইট বলে। অথবা ওয়েবসাইটে একটা নাম থাকে, এই নামের অধীনে যা কিছু থাকে সেই সবকিছু সমন্বয়কে ওয়েবসাইট বলে। অথবা এক বা একাধিক পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত হয়। এখন ওয়েব পেজ, এখানে লগ ইন করার পরে, এখানে যাওয়ার পরে, ব্রাউজ করার পরে প্রথম যে পেজ পাবো সেটা হলো ওয়েব পেজ। এরপরে মনে করেন একটা হ্যাশ দিয়ে আরেকটা পেজ আসলো। সাপোজ মনে করেন সাপোজ আমার নামই আসলো ফজলুল BCSE, এরকম আসলো। তাহলে এখানে যে পেজটা পাবো সেটা কি? আমার ওয়েব পেজ, আমার ওয়েব পেজ। এর ভিতরে আরো কিছু থাকতে পারে। এখন কথা হলো আমার এটা কিন্তু এটার ভিতরেই আছে। তাহলে সাধারণত আমরা একে একে আমাদের বিভিন্ন পেজে যাচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা পেজ স্বতন্ত্রভাবে ওয়েব পেজ।
প্রতিটা পেজ স্বতন্ত্রভাবে ওয়েব পেজ। এরপর আসতেছি আমি হোম পেজে। কোথায় আসতেছি? হোম পেজে। একটি ওয়েবসাইটে প্রবেশের পর প্রথম যে পেজটি থাকে তাকে হোম পেজ বলে। হোম পেজকে আমরা মূল পেজও বলি। কি পেজ বলি? মূল পেজ। মূল পেজ, হোম পেজকে আমরা মূল পেজও বলি। তাহলে একটি ওয়েবসাইটে প্রবেশের পর প্রথম যে পেজটি থাকে সেটা হলো কি? হোম পেজ। সেটা হলো কি? হোম পেজ অর্থাৎ মূল পেজ। তাহলে আমরা মূল পেজ পাই কোথায়? একটা ওয়েবসাইট প্রবেশ করার পর যে পেজটি পাবো সেটাই মূল পেজ। তাহলে আমি মোটামুটি কয়েকটা টপিক আলোচনা করলাম। এরপরে হলো ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওয়েবসাইট প্রকারভেদ যখন নিয়ে আলোচনা করব তখন আমি এটা একটু মুছে দিচ্ছি উপরটুকু। ওয়েবসাইট সাধারণত দুই প্রকার। এক হলো স্ট্যাটিক ওয়েবসাইট, দুই হলো ডাইনামিক ওয়েবসাইট। এই দুই প্রকারের ওয়েবসাইট আছে। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট, দুই হলো ডাইনামিক ওয়েবসাইট। আমি ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি। তাহলে প্রকারভেদ আমি আলোচনা করতেছি কি? ওয়েবসাইটের প্রকারভেদ। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো কি কি আমি একটু আলোচনা করতেছি। যে ওয়েবসাইটে পেজ সংখ্যা সীমিত, পেজ সংখ্যা সীমিত, মানে কি? কিছু কিছু ওয়েবসাইট আছে যেটাতে পেজ সংখ্যা সীমিত। অর্থাৎ মনে করেন আপনার একটা বিউটি পার্লার ওয়েবসাইট অথবা একটা স্থানীয় ওয়েবসাইট, দর্শনীয় স্থানে একটা ওয়েবসাইট, তারপরে আপনাদের একটা মনে করেন একটা বিল্ডিং এর ওয়েবসাইট, একটা শপিং মলের ওয়েবসাইট, শপিং ই কমার্স ওয়েবসাইট না, শপিং মলের ওয়েবসাইট, তারপরে আপনার একটা সাপোজ সুন্দর একটা স্থান অথবা যে কোনো একটা ব্রিজ, এই ধরনের কিছু ওয়েবসাইট আছে যেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট, যেগুলো সাধারণত আমরা নিজেরা দেখতে পারি, এটা আমরা নিজেরা কোনো পরিবর্তন করতে পারি না। এবং দেখা গেছে আপনি আজকে যে তথ্যটা দেখছেন 1 মাস পরে সেই তথ্যটাই রয়ে গেছে, তাহলে সেটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ যেটা নিয়মিত পরিবর্তন হচ্ছে না সেটা কি? স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে আরেকটা কথা কি পাইলাম? নিয়মিত পরিবর্তন হচ্ছে না, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে না, প্রতিনিয়ত পরিবর্তন নয়। তারপরে স্ট্যাটিক ওয়েবসাইট সাধারণত পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না। এখন এটাও কথাটা একটু ভিন্ন টাইপের। পরিবর্তন করা যায় কিন্তু করতে হলে ওয়েবসাইটটা বন্ধ রাখতে হবে। ওয়েবসাইট বন্ধ রেখে পরিবর্তন করতে হয়। কি রেখে পরিবর্তন করতে হয়? বন্ধ রেখে। ওয়েবসাইট পরিবর্তন করা যায় কিন্তু বন্ধ রেখে পরিবর্তন করতে হয়। যদি আপনার কাছে 5টা ছবি থাকে তাহলে 5টা ছবির এমবি থাকবে কম, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইটে যদি পেজ সংখ্যা সীমিত, তার মেমরি কম লাগে। কি কম লাগে? মেমরি কম লাগে। তাহলে খরচ কম। তাহলে কি? খরচ কম। তারপরে হইল এই ওয়েবসাইটগুলো HTML CSS দ্বারা তৈরি, CSS দ্বারা তৈরি, দ্বারা দিয়ে তৈরি বলতে পারি, HTML CSS দিয়ে তৈরি বলতে পারি। তারপরে এই ওয়েবসাইটগুলোতে ডাটাবেস ব্যবহারের প্রয়োজন নেই। আরো অনেক আছে, বাট আমি 1 2 3 4 5 6টা পয়েন্ট লিখছি। তাহলে আমি কি বললাম সেগুলো একটু আবার পুনরালোচনা করি। পেজ সংখ্যা সীমিত স্ট্যাটিক ওয়েবসাইটে, নিয়মিত পরিবর্তন নয়, অর্থাৎ পরিবর্তন হয় না। পরিবর্তন করা যায় কিন্তু ওয়েবসাইট বন্ধ রেখে পরিবর্তন করতে হয়।
মেমোরি কম লাগে, মেমোরি যেহেতু কম লাগে তাহলে খরচও কম। HTML CSS দ্বারা তৈরি, এটা নর্মালি ভাবে তৈরি করা হয়। ডাটাবেস ব্যবহারের প্রয়োজন নেই, ব্যবহার করতে পারেন কিন্তু প্রয়োজন নেই। অর্থাৎ এগুলো হলো স্ট্যাটিক ওয়েবসাইট। এখন ডাইনামিক ওয়েবসাইটগুলো কি? যে ওয়েবসাইটের পেজ সংখ্যা অসংখ্য, পেজ সংখ্যা কি অসংখ্য, সংখ্যা অসংখ্য, এগুলো ডাইনামিক ওয়েবসাইট। যেমন সাপোজ ফেসবুক কত যে পেজ আছে আমরা বলতে পারি না, ইউটিউব কত যে পেজ আছে আমরা বলতে পারতেছি না, কথামূল.com, তারপর একটু আগে আমি যে বলছিলাম teachers.gov.bd, এখানে হিউজ পরিমাণ পেজ আছে। তাহলে এই ওয়েবসাইটগুলো কি মেমোরি বেশি লাগে? মেমোরি বেশি প্রয়োজন। যেহেতু মেমোরি বেশি প্রয়োজন হয় তাহলে খরচ বেশি। তাহলে কি বেশি? খরচ বেশি। আচ্ছা, এরপরে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, প্রথম আলো, বাংলাদেশ.com.bd, এই ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হয়। এখন পরিবর্তনটা হয় কিভাবে? সাপোজ ফেসবুকে আমি পোস্ট করতেছি আমার তথ্য, সাথে একটা তথ্য যুক্ত হলো, তাহলে পরিবর্তন হলো। আমার তথ্যে কেউ লাইক দিল, তাহলে একটু হলো পরিবর্তন হলো। কমেন্ট করলো, একটু হলো পরিবর্তন হলো। আবার ফেসবুক কদিন পর পর তাদের অ্যাপগুলোকে আপডেট করে, তখন আবার পরিবর্তন হলো। অর্থাৎ ফেসবুক যে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সেটা আমরা ভালোভাবে জানি। অর্থাৎ শুধু ফেসবুক না, প্রথম আলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, তাদের নিউজ আসতেছে, নিউজগুলো আবার আপলোড হচ্ছে, নিউজগুলো পুনরায় এডিট হচ্ছে, এগুলো সাধারণত একটাবার একটা আসতেছে। তাহলে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেহেতু পরিবর্তন করা, তাহলে পরিবর্তন করা যায়, তাহলে কি করা যায়? পরিবর্তন করা যায়, পরিবর্তন করা যায়। কিন্তু এখানে পরিবর্তন করতে দক্ষ, এখনো পরিবর্তন করতে দক্ষ লোকের প্রয়োজন, দক্ষ লোকের প্রয়োজন। যারা পরিবর্তন করে তার দক্ষ হতে হবে, এখনো দক্ষ হতে হবে। কিন্তু এখানে পরিবর্তনের পার্ট বিভিন্ন রকম, পরিবর্তনের পার্ট বিভিন্ন রকম। আমি যেটা লিখবো সেটা তো দক্ষ হতে হবে না, কিন্তু ভিতরে যে ডাটাবেস নিয়ে কাজ করবে, যে কোডিং নিয়ে কাজ করবে, তার অনেক দক্ষতার প্রয়োজন। এর চেয়েও দক্ষতার প্রয়োজন এখানে, দক্ষতা বেশি প্রয়োজন, দক্ষতা বেশি প্রয়োজন। আচ্ছা, ওয়েবসাইট বন্ধ রেখে কাজ করতে হয় না, ওয়েবসাইট বন্ধ রেখে কাজ করতে হয় না, ওয়েবসাইট বন্ধ রেখে কাজ করতে হয় না, হয় না। তারপরে হলো এটা HTML CSS তো ব্যবহৃত হয়ই, এটা প্লাস এইগুলো প্লাস PHP, জাভাস্ক্রিপ্ট, .NET, আরো অনেক কিছু ব্যবহৃত হয়, C#, তারপরে হলো জাভা, তারপরে এগুলো অনেক JS, এগুলো অনেক কিছুই ব্যবহৃত হয়। তাহলে আমরা ডাইনামিক ওয়েবসাইটে এটার পাশাপাশি এগুলো থাকবে, PHP থাকবে, জাভাস্ক্রিপ্ট থাকবে, PHP থাকবে, জাভাস্ক্রিপ্ট হতে পারে কিন্তু .NET থাকবে। অর্থাৎ মূলত কি যে কোনো কোনো কিছু একটা থাকবে, এগুলো তো লাগবেই। তাহলে এগুলো দ্বারা ওয়েবসাইটগুলো একটু সুন্দরভাবে সাজানো হয়। আর এখানে মাস্ট বি ডাটাবেস ব্যবহার করতে হবে, ডাটাবেস ব্যবহার করতে হয়, এটা না করলে হবেই না। অর্থাৎ ডাটাবেস ব্যবহার করতেই হবে। তাহলে আমি মোটামুটি আপনাদেরকে একটা ওভারভিউ দেখাই দিলাম, অর্থাৎ স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে একটা ওভারভিউ দেখাই দিলাম। তাহলে যখন আপনাদেরকে বিভিন্নভাবে পরীক্ষায় আসে তখন এটা কিভাবে আসে, অর্থাৎ আমি একটু বলতেছি কিভাবে পরীক্ষাগুলোতে এটা সম্পর্কে ব্যাখ্যা আসে। পরীক্ষাগুলোতে বলে একটি কলেজ অথবা একটি স্কুলের অধ্যক্ষ বা হেডমাস্টার স্যার অথবা একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার, উনি অনেকগুলো ভালো স্টুডেন্টগুলোকে ডাকলেন অথবা স্টুডেন্টগুলোকে ডাকলেন, ডেকে বললেন
আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। এই গ্রুপ এবং এই গ্রুপ, দুই গ্রুপের দায়িত্ব দিলেন। এক গ্রুপ কি করলো, দেখতে অনেক সুন্দর, কম মেমোরি একটা ওয়েবসাইট তৈরি করলো। আরেক গ্রুপ কি করলো, অনেক তথ্যবহুল, প্রতিনিয়ত অ্যাটেন্ডেন্স, তারপরে রেজাল্ট, রুটিন, সকল কিছু ওইখানে আপডেট করা যায়। প্রশ্ন আসলো, উদ্দীপকে যেই মানে অধ্যক্ষ অথবা হেডমাস্টার অথবা পরিচালনের কর্ণধার যেই কথাটা বলছেন, দুই পক্ষ সেগুলো যে কাজগুলো করলো তার উপর ভিত্তি করে কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য? উত্তরে বলবেন, প্রথম গ্রুপ যে লেখছে সুন্দর এবং কিছু স্বল্প সংখ্যক পেজ অর্থাৎ কম মেমোরি প্রয়োজন এটা ব্যবহার করেছে, সেটা হলো কি স্ট্যাটিক ওয়েবসাইট। আর যেটা বেশি মেমোরি প্রয়োজন, অসংখ্য পেজ, সব নিয়ে তথ্য নিয়ত আপডেট করা হচ্ছে, সেটা হলো ডাইনামিক ওয়েবসাইট। আরেকটা কথা আমি আপনাদের ওই পড়ার সময় বলতে মনে নাই, স্ট্যাটিক ওয়েবসাইট ডাইনামিক ওয়েবসাইট সম্পর্কে বলার। স্ট্যাটিক ওয়েবসাইট দেখতে কিন্তু অনেক সুন্দর হয়, ডাইনামিক ওয়েবসাইট দেখতে কিন্তু অত সুন্দর না। আপনি ওয়েবসাইটগুলো আইডেন্টিফাই করে দেখেন, এটাই পাবেন। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট দেখতে অনেক সুন্দর হয়, ডাইনামিক ওয়েবসাইট দেখতে তো সুন্দর হয় না। এর পরবর্তীতে হলো আপনার স্ট্যাটিক ওয়েবসাইট কাকে বলে ব্যাখ্যা করবেন, অর্থাৎ বৈশিষ্ট্য লিখতে পারেন। বৈশিষ্ট্য মানে কি, সীমিত পেজ থাকবে, পরিবর্তন হবে, মানে সবাই পরিবর্তন করতে পারবে না, মেমোরি কম লাগবে, HTML CSS দিয়ে তৈরি করতে হবে, ডাটাবেজে ব্যবহার করতে হবে না। সুবিধা কিন্তু এইগুলোই। অসুবিধা কি, অসংখ্য পেজ নেই, অসংখ্য পেজ তো নাই স্ট্যাটিক ওয়েবসাইটে। অসুবিধা আরেকটা কি, অসুবিধা একটা হলো আমার প্রয়োজন মতো পেজ পরিবর্তন করতে পারবো, অর্থাৎ ডেটাবেজ নেই, কম জায়গা, তাহলে এটা তো আমার হবে না। ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে, বৈশিষ্ট্য প্লাস সুবিধা, অথবা সুবিধা লিখবেন অথবা বৈশিষ্ট্য লিখবেন শুধু, অসুবিধা লিখবেন কি, এটা দক্ষ, অনেক বেশি দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়, কাজ করতে হবে। আর এটা লেভেল 3টা, এটা হলো ভিউ লেভেল, আমরা যেটা ব্যবহার করি, ফেসবুক আমরা ব্যবহার করছি, আমরা ভিউ লেভেল। তারপরে হইলো অ্যাডমিনিস্ট্রেটর লেভেল, যারা ব্যবহারকারীর সাথে ডাটাবেজের সম্পর্ক তৈরি করে, সেটা অ্যাডমিনিস্ট্রেটর লেভেল। সেই লেভেলে সাধারণত অনেকে থাকে যারা আমাদের যে পোস্টগুলো তারা অ্যাপ্রুভ করে, আমাদের রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করে, এই কাজগুলো তারা করে। এখন বর্তমানে এই কাজগুলো এক টাইপের রোবট ব্যবহার করে ম্যাক্সিমাম কোম্পানিগুলোই অটো অ্যাপ্রুভের জন্য, অটো অ্যাপ্রুভালের জন্য একটা সিস্টেম ব্যবহার করে, রোবটের মতো একটা সিস্টেম ব্যবহার করে, সেটা ব্যবহার করে। আর হলো আরেকটা লেভেল আছে, যে লেভেল একদম ডাটাবেজ নিয়ে কাজ করে, অর্থাৎ ডাটাবেজের বিল একদম লাস্ট সীমানায় কাজ করে, সেটা হলো প্রোগ্রাম, তাদেরকে বলা হয় প্রোগ্রাম। অর্থাৎ তারা ওই HTML এবং তার বেসমেন্ট সবগুলো নিয়ে কাজ করে। এইগুলো আলোচনা করার পরে আপনি যেটাকে ভালো মনে করবেন সেটাকে উপস্থাপন করবেন। আপনি যদি বলেন না স্ট্যাটিক ওয়েবসাইট সুবিধাজনক, স্ট্যাটিক ওয়েবসাইট সুবিধাজনক। আপনি যদি মনে করেন ডাইনামিক ওয়েবসাইট সুবিধাজনক, ডাইনামিক ওয়েবসাইট সুবিধাজনক আলোচনা করবেন এবং দেখাই দিবেন কেন সুবিধাজনক। এখন কথা হলো, প্রশ্নে যদি বলে দেয় খরচ কমের উপর ভিত্তি করে অধ্যক্ষ স্যার কোনটা পছন্দ করবে, তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে বর্ণনা করবো, ডাইনামিক ওয়েবসাইটে বর্ণনা করবো, করার পরে বলবো খরচের উপর ভিত্তি করে স্ট্যাটিক ওয়েবসাইট পছন্দ করবে। অর্থাৎ তাহলে আপনি ফুল মার্ক পাবেন। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যেটাই আসুক, অধ্যাপক যেভাবে বলুক এই চ্যাপ্টারের অন্তত ওয়েবসাইট প্রকল্পে, সেটা আমরা দুটা নিয়ে আলোচনা করব। এখন আমার পরবর্তী টপিক ছিল ওয়েবসাইটের সুবিধা। এখন ওয়েবসাইটের সুবিধা আমি মোটামুটি ডাইনামিক এবং স্ট্যাটিক ওয়েবসাইট থেকে পেয়ে গেছি। তাহলে আমার এই ওয়েবসাইটের সুবিধা কি? ওয়েবসাইটের সুবিধা আমি একটু মুখেই বলি। ওয়েবসাইটের তথ্যযুক্ত, ছবিযুক্ত, ভিডিওযুক্ত পেজ থাকে। এই পেজগুলো দ্বারা আমরা বিভিন্ন কোম্পানির ইনফরমেশন জানতে পারি। কোম্পানির লাভ অর্থাৎ সকল কাজ অনলাইনের মাধ্যমে করতে পারে ওয়েবসাইটের মাধ্যমে। কোম্পানি একটা প্রোডাক্ট সেলিং কোম্পানি, প্রোডাক্টগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারে।
শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে আমি কথা বলতেছি। আমরা অনলাইনে ভর্তি, এসএসসি রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, এইচএসসি অ্যাডমিশন, এইচএসসি রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ, টিসি সবই অনলাইনের মাধ্যমে করি। কিছু কাজ ম্যানুয়ালি আছে, অর্থাৎ সেটা ভিন্ন কথা, অনলাইনের মাধ্যমে কাজ করতে পারি। অনলাইনের মাধ্যমে বর্তমানে করোনা পরিস্থিতিতে আমরা ক্লাস নিচ্ছি, অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করি। ফেসবুক প্ল্যাটফর্ম আমি ব্যবহার করতেছি, মানে কি একটা প্ল্যাটফর্ম তো ব্যবহার করতেছি, সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে শিক্ষা অপশন গেলাম। আপনি মনে করেন জনসংখ্যা, অর্থাৎ বড় কথা চিন্তা করেন, ওরা জনসংখ্যা হিসাব রাখতেছে, শিক্ষকের হিসাব রাখতেছে, অ্যানালাইসিস করতেছে, রিপোর্ট তৈরি করতেছে, অর্থ মন্ত্রণালয়ের কথা হিসাব করেন। অর্থাৎ কোন সেক্টর ওয়েবসাইটের সুবিধা নাই সেটা আমি বলতে পারি না। অর্থাৎ আইসিটির সুবিধা কি মানে ওয়েবসাইটের সুবিধা। অর্থাৎ কিছু কিছু জিনিস পরিবর্তন তো হবেই। এটা অসুবিধাগুলো কি? অসুবিধাগুলো হলো মূলত হলো আপনার তথ্য। আপনি যদি বলেন আপনি গাজীপুরে আছেন, আপনি গাজীপুর সদরে আছেন, আপনি রানীবিলাস স্টুডেন্ট, অথবা গাজীপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী, অথবা আপনি কালীগঞ্জের যে কোনো একটা প্রাইভেট স্কুলের ছাত্র বা ছাত্রী, এরকম আমি আপনাকে বলতেছি। আপনি এটা কিন্তু আপনি লিখছেন আপনি নটরডেম কলেজের স্টুডেন্ট, সরি আমি কলেজে আবার স্কুলে মিলে ফেললাম। মনে করেন আপনি ঢাকায় একটা ভালো একটা হলিক্রস স্কুলের একটা স্টুডেন্ট, আপনি মনে করেন আদমজি একাডেমি স্কুলের স্টুডেন্ট, লিখতেছেন ফেসবুকে, তাহলে অনলাইন থেকে জাস্টিফাই করার সুযোগ রাখে না। অর্থাৎ অনেকে মিথ্যা আশ্রয় নিতে পারে, ভুল তথ্য দিতে পারে, ভুল তথ্য জাস্টিফাই কোনো সুযোগ নেই। এখন কিছু জিনিসে জাস্টিফাই সুযোগ আছে, যেমন আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনি ভুল দিচ্ছেন, যদি ন্যাশনাল আইডি কার্ডের ওয়েবসাইটের সাথে ওই ওয়েবসাইটের কানেকশন থাকে তাহলে এই ভুলটা জাস্টিফাই করার সুযোগ আছে, বাট এমনিতে জাস্টিফাই করার সুযোগ নাই। তারপরে হইল মানুষ অনেকে প্রতারণার আশ্রয় নিয়ে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। তারপরে আবার অনেক পোর্শন আছে যেখানে কি করে হ্যাকিং এর জন্য প্রয়োজনীয় তথ্য খুঁজে পায়, অথবা তার একটা মানুষকে না জানিয়ে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। অর্থাৎ এগুলো কি অসুবিধা। এরপরে টপিক ছিল আমার বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলতে হবে আমার। এখন আমি স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট নিয়ে কথা বললাম এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলতে হবে। আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট কথা বলার আগে বোর্ডটা পরিষ্কার করি এবং নামগুলো লিখে বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে কথা বলবো। বিভিন্ন ধরনের ওয়েবসাইট যখন আলোচনা করতেছি, সর্বপ্রথম আমার এখানে বলা আছে আর্কাইভ ওয়েবসাইট। আর্কাইভ ওয়েবসাইট কি ওয়েবসাইট? আর্কাইভ ওয়েবসাইট। পরে হলো বিজনেস ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। পরে হলো ই কমার্স সাইট। পরে হলো কমিউনিকেশন ওয়েবসাইট। আমি অনেক ডট দিয়ে যাচ্ছি। গেমিং ওয়েবসাইট, নিউজ ওয়েবসাইট, এডুকেশন ওয়েবসাইট, স্কিল ডেভেলপমেন্ট ওয়েবসাইট, ফটো ওয়েবসাইট, ভিডিও ওয়েবসাইট,
তারপরে গভর্নমেন্ট ওয়েবসাইট, তারপর হলো সার্চ ওয়েবসাইট, এরপর হলো হোস্টিং ওয়েবসাইট, আরও আছে। এখন আমি এই আর্কাইভ ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইটের একটু আলোচনা করতেছি। আর্কাইভ ওয়েবসাইট অর্থাৎ যেখানে অতীতের তথ্যগুলো জমা থাকা হয় সেটাকে বলা হয় আর্কাইভ ওয়েবসাইট। যেমন অতীতের মুভি, গান, তারপর বিভিন্ন বই, বিভিন্ন পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এইগুলো যে ওয়েবসাইটগুলোতে থাকে সেগুলোকে আর্কাইভ ওয়েবসাইট বলে। বিজনেস ওয়েবসাইট, বিজনেস অর্থাৎ বিজনেস করার জন্য যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোকে বিজনেস ওয়েবসাইট বলে। যেমন বলতে পারেন forever.com, foreverliving.com, অর্থাৎ পৃথিবীর ভিতরে বৃহৎ একটি নেটওয়ার্ক মার্কেটিং ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট যেমন দারাস, ইভেলি, foreverliving.com ই কমার্স ওয়েবসাইট। তারপরে হলো গেমিং ওয়েবসাইট, যেখান থেকে আমরা গেম নামাইতে পারি, গেম খেলতে পারি অনলাইন। নিউজ ওয়েবসাইট যেমন প্রথম হলো পত্রিকার ওয়েবসাইট, বাংলাদেশ প্রতিনিধির ওয়েবসাইট, ইত্তেফাকের ওয়েবসাইট, বিবিসি নিউজের ওয়েবসাইট, আল জাজিরার ওয়েবসাইট, এনটিভির ওয়েবসাইট, তারপরে সময় টিভির ওয়েবসাইট, ইন্ডিপেন্ডেন্ট টিভির ওয়েবসাইট, এগুলো কি নিউজ ওয়েবসাইট। এডুকেশন ওয়েবসাইট, বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট। যেমন এডুকেশন ওয়েবসাইটের ভিতরে বর্তমানে আমার কাছে সবচেয়ে ভালো লাগে শিক্ষক বাতায়নটা। এখন শিক্ষক বাতায়নে অনেকগুলো টপিকস আমরা পাবো। class.gov.bd, এখানে আপনাদের অনেক ধরনের টপিকস পাবেন পড়ালেখার জন্য। আর বর্তমানে ফেসবুকে অনেক সাইট বের হচ্ছে। আর আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগে, 10 মিনিট স্কুল, স্কুল অর্থাৎ আইমান সিদ্দিকের একটা ওয়েবসাইট আছে, সেটা আমি অনেকটা ফলো করি। আইমান সিদ্দিকের ওয়েবসাইটটা স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয়, অনেক ট্রেনিং আছে। আবার গভর্নমেন্টের শিক্ষকদের অথবা বিভিন্ন মানুষের ট্রেনিং এর জন্য মুক্ত পাঠ নামে একটি ওয়েবসাইট আছে। মুক্ত পাঠ নামে একটি ওয়েবসাইট আছে, সেটা অনেক সুন্দর। ফটো, যেমন ফটোর কিছু ওয়েবসাইট আছে, যেটা আমার এখন মনে আসতেছে না। তারপরে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট আছে, ফেসবুক, তারপরে হলো গুগল প্লাস, লিঙ্কড সোশ্যাল মিডিয়া বলতে পারি, টুইটার সোশ্যাল মিডিয়া বলতে পারি। ভিডিও ওয়েবসাইট, ইউটিউব, যেখানে বেশি ইউটিউব ভিডিও ওয়েবসাইট। গভর্নমেন্ট ওয়েবসাইট, বিভিন্ন দেশের গভর্নমেন্ট যাদের যে ওয়েবসাইটগুলো আছে সেটাকে বলা হয় গভর্নমেন্ট ওয়েবসাইট, সরকারি কার্যক্রমের জন্য। সার্চিং ওয়েবসাইট, গুগল, ইয়াহু, বিং, এগুলো সার্চিং ওয়েবসাইট। হোস্টিং ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটা ক্রয় করি, সাপোজ মনে করেন আমি একটা ওয়েবসাইট তৈরি করব, আইসিটি শিক্ষা.com.bd নামক একটা ওয়েবসাইট তৈরি করব। তাহলে এই ওয়েবসাইট তৈরি করতে হলে একটা কোম্পানি থেকে আমার ওয়েবসাইটের নামটা কিনতে হবে। যেহেতু বিডি আছে, তাহলে বাংলাদেশ থেকে ওয়েবসাইটটা কিনতে হবে। যদি .com লিখি তাহলে পৃথিবীর যে কোনো একটা ডোমেইন নেম সিস্টেম থেকে ওয়েবসাইটটা কিনতে হবে, মাধ্যমে কিনতে হবে। অর্থাৎ এই কাজগুলো যারা বিজনেস যারা করে তাদেরকে বলা হোস্টিং ওয়েবসাইট। আপনারা শুনে থাকতে পারেন GoDaddy, HostGator, Bluehost, এইগুলো নামে অনেক ওয়েবসাইট পাওয়া যায়। এখন এগুলো নিয়ে আলোচনা করলাম, যখন এগুলো নিয়ে আলোচনা করলাম তখন সার্চিং ওয়েবসাইট নিয়ে একটা কথা বলতেছে। সার্চিং ওয়েবসাইট নিয়ে আমি একটু পরে কথা বলবো। এর আগে বলতেছে ওয়েব পোর্টাল। যে ওয়েবসাইট অনেক তথ্যবহুল সেটাকে ওয়েব পোর্টাল বলা হয়। যে ওয়েবসাইটগুলো অনেক তথ্যবহুল ওয়েবসাইটগুলোকে ওয়েব পোর্টাল বলা হয়। অর্থাৎ তথ্যবহুল ওয়েবসাইটকে ওয়েব পোর্টাল আমরা বলি। তথ্যবহুল ওয়েবসাইটগুলোর ভিতরে কিরকম, যেমন আমি একটা ওয়েবসাইটের নাম লিখি www.bangladesh.gov.bd, এটা বাংলাদেশের মূল ওয়েবসাইট। আপনি ফেসবুক ধরতে পারেন, ইউটিউব ধরতে পারেন, প্রথম ধরতে পারেন। অর্থাৎ মূলত হলো ডকুমেন্টারি, উইকিপিডিয়া ধরতে পারেন।
এগুলো কি ওয়েব পোর্টাল। কেন ওয়েব পোর্টাল সেটা আমি ব্যাখ্যা করতেছি। কেন এগুলো ওয়েব পোর্টাল? মূলত হলো বাংলাদেশ.বিডিতে যখন আপনি যাবেন তখন দেখবেন বাংলাদেশের বিভাগগুলো, বিভাগের ভিতরে জেলাগুলো, জেলার ভিতরে জেলা যাওয়ার পরে দেখবেন ওই জেলাতে যাওয়ার পরে কয়টা উপজেলা আছে, উপজেলাতে যাওয়া যায়, উপজেলা থেকে ইউনিয়নে যাওয়া যায়, ইউনিয়ন দর্শনীয় স্থান দেখা যায়, স্কুল কয়টা দেখা যায়, কোন স্কুলে কোন টিচাররা জয়েন কাজ করতে সেটা দেখা যায়। অর্থাৎ এভরিথিং ওইখানে যুক্ত করার ব্যবস্থা সরকার রেখেছে। এখন কোনো তথ্য যদি না থাকে তাহলে ওই উপজেলার যে আইসিটি পোর্শন আছে তাদের ব্যর্থতা। এখন কথা হলো এখানে আপনার বাংলাদেশের সকল তথ্য থাকার কথা, যদি না থাকে সেটা কি উপজেলার আইসিটি অধিদপ্তরের ব্যর্থতা, অর্থাৎ তারা তথ্যযুক্ত করে নেয়। এরপরে হলো দর্শনীয় স্থানের কোন কিভাবে যাইতে হবে সেটারও তথ্য থাকে, বর্তমান চেয়ারম্যানকে তার মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা, টেলিফোন নাম্বার এগুলো থাকে, এবং অতীতের যে চেয়ারম্যান ছিল তাদের তথ্যগুলো থাকে, বর্তমান যে মানে ইউনিয়নের পরিষদ আছে সেটা থাকে। আপনি যদি উপজেলা ভিত্তিক হিসাব করেন তাহলে উপজেলার চেয়ারম্যানকে, উপজেলার ভাইস চেয়ারম্যানকে, মহিলা ভাইস চেয়ারম্যানকে সবগুলো থাকে। আমি সাধারণত একটা জেলা ভিত্তিক কথা বললাম, তাহলে জেলা ভিত্তিক কথা বললে জেলার ভিতর কত কিছু যা আছে আপনি এটা কল্পনা করতে পারবেন না আপনি এটা যখন না দেখবেন। তারপরে আমি মনে করেন অধিদপ্তর নিয়ে কথা বলি, বিভাগ নিয়ে কথা বলি। বিভাগ বলতে শিক্ষা বিভাগ, অধিদপ্তর বলতে অথবা মন্ত্রণালয়, বিভাগ আছে, মন্ত্রণালয় আছে, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি তথ্য এখানে আছে। অর্থাৎ একটা দেশে কি কি আছে সকল তথ্য এখানে যুক্ত করার ব্যবস্থা আছে। অর্থাৎ তাহলে বাংলাদেশ.বিডি অ্যাকচুয়ালি একটি ওয়েব পোর্টাল। এখন বিভিন্ন পত্রিকা ওয়েবসাইটগুলোকে নিউজ পোর্টাল বলি। কি বলি? নিউজ পোর্টাল বলি। অর্থাৎ পত্রিকা ওয়েবসাইটগুলো অনেক বড় হয়, এই জন্য এগুলোকে বলা হয় নিউজ পোর্টাল। নিউজ পোর্টাল। আমি আপনাদেরকে আজকে অনেকগুলো টপিকস নিয়ে কথা বললাম। আশা করি আপনারা সবগুলো টপিকস মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা গত কিছু লেকচার আমি দিয়েছি সেগুলো দেখেছেন এবং অনেকেই উপকৃত হয়েছেন। যারা দেখবেন তারা আশা করি সবাই উপকৃত হবে। এখন আপনাদের জেনারেশনটা হলো এরকম, আপনারা মোবাইল নিয়ে বসে রয়েছেন, কিন্তু মোবাইলে আপনারা আপনাদের কাজ করেন, অর্থাৎ আপনাদের শিক্ষার জন্য বাপ মা আপনাদেরকে মোবাইল দিয়েছে সেটা করেন না। যেমন মনে করেন আমি একটা ক্লাস নিচ্ছি, এই ক্লাস অনলাইনে নিচ্ছি ফেসবুকে, এই ক্লাসটা আমি ইউটিউবে ভিডিও দিব, ইউটিউবে দিয়ে দিব, আমার চ্যানেলে দিয়ে দিব, এই চ্যানেলের ভিডিওটা আমি আবার শিক্ষা বাতনে দিব। অর্থাৎ আমি আপনাদেরকে বলতেছি এইভাবে দেই। অনেকে দেয়, আমিও দেই, অনেকে দেয়। এখন কথা হলো আমি যখন দেখব আমার ফেসবুকেও একটা পোস্ট দিলাম এই ক্লাসটা নিয়ে, তখন ফেসবুকে অনেকে লাইক দিছে, কমেন্ট দিছে, কিন্তু ভিডিও ভিউতে আসে মাত্র 5 জন, কিন্তু আমার লাইক কমেন্ট করছে 100-এর উপরে। কিন্তু ভিডিও কয়জনে ক্লিক করে দেখছে সেরকম আছে 5 জন। এখন অনলাইনে ভিডিও ভিউর উপরে ভিত্তি করে যদি সুযোগ দিত সে পুরো ভিডিওটা দেখছে কিনা, কে কে দেখছে সেটা যদি লিস্টে একটা সুযোগ দিত, তাহলে দেখা যাইতো কয়জন ঠিক মতো ক্লাসগুলো করেছে। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন ভালোভাবে সময় নিয়ে বসে, অর্থাৎ বাবা মার টাকা নষ্ট না করে ইন্টারনেটটা সঠিক পথে ব্যবহার করা যায়। তাহলে আপনি ফেয়ার, তাহলেই ফেয়ার হবে। একটা কথা আছে হালাল এবং হারাম নিয়ে আমি একটু কথা বলতেছি এখানে। হালাল বলতে কি? আপনি মনে করেন একটা প্রোডাক্ট সেল করেন, মানুষের কাছে বিক্রি করেন, আপনি যদি প্রোডাক্টটা ব্যবহার না করে থাকেন তাহলে আপনি আরেকজনের কাছে এটা মিথ্যা কথা বিক্রি করেন না, অর্থাৎ সেখানে হালাল হারামের কথা আসবে। আর আপনি যদি মনে করেন বাপ মার কাছ থেকে টাকা নিয়ে মেগাবাইট কিনেছেন, এখন মেগাবাইটটা ক্লাস না দেখার কাজে ব্যবহার করেন না, তাহলে আপনার টাকাটা হালাল পথে গেল না, অর্থাৎ অন্য পথে গেল, সেটা আপনাকে ভবিষ্যতে কোনো না কোনো ক্ষতিতে নিয়ে যাবে। কিন্তু আমরা সচেতন হয়েও এই ক্ষতিটা বুঝতে পারি, আমার পিছনের ল্যাগিংসগুলোই আমাকে পরবর্তীতে বড় কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সো আমরা নিজেরা চিন্তা করবো এখন কি করতেছি, সামনে কি হইতে পারে।
এখন আমি এরকম একটা কাজ করতেছি সামনে এর ব্যাকআপে, এইটার উপরে ভিত্তি করে এরকমই একটা কিছু হইতে পারে, কিন্তু এটা না হয়ে আরেক সাইডে আপনার করতে হইতে পারে। অর্থাৎ সেটাই আপনারা মনোযোগ সহকারে মানে কথাগুলো চিন্তা করবেন, তাহলে আপনাদের লাইফটা সুন্দরভাবে গঠিত হবে। আশা করি আমার কথাগুলো অনেকের ভালো লেগেছে। আর আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আপনাদের সাথে আবার আহ, সামনের ভিডিও নিয়ে আমি হাজির হব। এই চ্যাপ্টারেরই, চতুর্থ চ্যাপ্টারের একটা ভিডিও নিয়ে আহ, সামনে আসবো, এবং আমি চেষ্টা করব আরো কিছু টপিকস পড়ানোর জন্য। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।